So, hello everyone. Welcome to today's geography class. I hope all of you are doing well and are ready to learn something interesting. Today we are going to discuss a very important topic in physical geography, rocks, Sila. Rocks are one of the fundamental components of Earth's crust. আমরা আর্থস ক্রাস্ট সম্বন্ধে পড়েছি আমাদের আর্থস ইন্টেরিয়র বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যে লেকচারটা আমরা করেছিলাম সেটাতে আমরা এর ডিটেইলিং করেছি। They help us understand the structure and revolution of our planet. Based on their origin and formation process, rocks are mainly classified into three major types: igneous rocks, sedimentary rocks, and metamorphic rocks. In today's class, we will understand how these rocks are formed, their important characteristics, examples, and how one type of rocks can change into another through the rock cycle. So, stay focused, keep your notes ready, and let's begin our journey into the fascinating world of rocks. Let's start the class. আজ আমরা পড়ব শিলা সম্বন্ধে। প্রথমেই আমরা যেটা পড়ব যে স্টাডি অফ রক্স বা রক্সের শিলার অধ্যয়নকে কি বলে। আমরা এটা নোট ডাউন করব যে স্টাডি অফ রক্সকে কি বলে। লিখি স্টাডি অফ রক্স বা শিলার অধ্যয়নকে কি বলে। লিখো পেট্রোলজি। এটা ইম্পর্টেন্ট খুব, পেট্রোলজি এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানেই আমরা পড়বো যে জীবাশ্মর অধ্যয়নকে কি বলে। এটা আমরা এখানেই লিখে রাখি, যদিও সেডিমেন্টারি রকের বা পাললিক শিলার ওখানটায় আমরা পড়বো, কিন্তু এক জায়গায় লিখি স্টাডি অফ ফসিলস বা জীবাশ্মর অধ্যয়নকে কি বলে। স্টাডি অফ ফসিলস, এটাকে আমরা লিখবো প্যালিওন্টোলজি। এটা পেট্রোলজি আর এটা হলো প্যালিওন্টোলজি। ক্লিয়ার? তাহলে এই দুটো আমাদের স্টাডি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন পড়ে। স্টাডি অফ ফসিলস অনেকবার পরীক্ষায় পড়েছে, এটাকে ভিভিআই দিয়ে রাখি আমরা। এটা অনেকবার পরীক্ষায় পড়েছে, এটাকে কেউ ক্যাজুয়ালি নিও না। আচ্ছা, এবার আমরা আমাদের টাইপস অফ রক্সে আসি। আমরা হেডিং করি টাইপস অফ রক্স। টাইপস অফ রক্স বা রক্সের বিভিন্ন ধরন হেডিং করি। শিলার বিভিন্ন ধরন লিখে রাখো। আচ্ছা, হেডিংটা এরকম ভাবে করতে পারো যে গঠন অনুসারে আমরা লিখি এটা এখানে গঠনের প্রকৃতি অনুসারে। শিলা তিন প্রকার। লিখে রাখো। একটা এক নাম্বার হলো, এক নাম্বার লিখো ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। প্রথমেই লিখবো, ইংলিশ গুলো অবশ্যই লিখবে। বা আগ্নেয় শিলা। দু নম্বরে লিখবো আমরা সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। আচ্ছা, তিন নম্বরে লিখবো আমরা মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এই তিনটে শিলা সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে, এটাই চ্যাপ্টার, আর কিছু নেই। আর এই সাইকেলটা সম্বন্ধে আমাদের একটু পড়াশোনা করতে হবে, ব্যাস। তাহলে আমরা তিনটে দেখলাম যে গঠন অনুযায়ী তিন প্রকার, এই আগ্নেয় শিলা, পাললিক শিলা
ও রূপান্তরিত শিলা। এর এক্সাম্পল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। আর আচ্ছা, এখানটায় একটা নোট ডাউন করে রাখি, আমরা আমরা অনেক ক্লাসে এটা আলোচনা করেছি অলরেডি। নোটটা করে রাখো যে এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার পরীক্ষায় কোশ্চেন এসছে যে এজ অফ রক্স বা শিলার এজ, যে একটা শিলা কত পুরাতন সেটা কিভাবে ডিটেক্ট করা হয়। এজ অফ রক্স এটা লিখে রাখি আমরা। শিলা কত পুরাতন সেটা কিভাবে ডিটেক্ট করা হয় আমরা মনে রাখবো, এটাকে আমরা বলি কার্বন ডেটিং। কার্বন ডেটিং। আচ্ছা, এই কার্বন ডেটিং এ কোশ্চেনটা পড়েছিল যে কার্বন ডেটিং এ কোন আইসোটোপ ইউজ হয় কার্বনের। এটাই সবচেয়ে ভিভিআই কোশ্চেন, আমরা মনে রাখবো C14 আইসোটোপ। সি এর 14 আইসোটোপ। ক্লিয়ার? সি এর 14 আইসোটোপ। এটা লিখে রাখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভিভিআই এটা। ঠিক আছে, C14 আইসোটোপ। এবার আমরা আরম্ভ করি ইগনিয়াস রক। আমরা হেডিং করি ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। ক্লিয়ার? এবার আগ্নেয় শিলা মানে আগে ব্যাপারটা বোঝো কি জিনিস এটা। আগ্নেয় শিলা মানে হলো যে আমাদের আগ্নেয়গিরি দেখি, আগ্নেয়গিরির ভেতরে থাকে ম্যাগমা, বাইরে থাকে লাভা। এখানে আমি একটা সাপোজ ছবি আঁকি, দেখো। সাপোজ আমি ধরছি এটা একটা আগ্নেয়গিরি। এটার এটার ভেতরে থাকে, আমরা মনে রাখবো এর ভেতরে থাকে ম্যাগমা। আর এটা বাইরে বেরিয়ে এলে এটা হয় লাভা। এবার এই যে ম্যাগমা, এই ভেতরে থাকে ম্যাগমা, এই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই লাভা রূপে বাইরে বেরিয়ে এলো, এদিকে এলো বা এইদিকে এলো। এটা যখন জমাট বাঁধে, ধরো এটা পুরো লাভা স্ট্রাকচার, এটা যখন জমাট বাঁধে তখন একটা শিলায় পরিণত হয়, সেটাকে আমরা বলি আগ্নেয় শিলা। ক্লিয়ার? এটা হলো আগ্নেয় শিলা। আচ্ছা, শুধুমাত্র কি এটাই? শুধুমাত্র এটাই না, ম্যাগমা, ভিতরের যে ম্যাগমা এটাও যদি জমাট বাঁধে, ভেতরেই যদি জমাট বাঁধে, সেই যে শিলাটা তৈরি হয় সেটাকেও আমরা বলি আগ্নেয় শিলা। কিন্তু ডিফারেন্ট আছে, এটার আলাদা আলাদা নাম হয়, সেই নামগুলো আমরা পড়ি। আমরা ভালো করে বুঝলাম যে আগ্নেয় শিলা মানে ম্যাগমাটা যখন বাইরে লাভার উপর বেরিয়ে আসে, সেই লাভা বাতাসের কারণে বা আবহাওয়ার কারণে জমাট বেঁধে যে শিলা তৈরি করে সেটা হলো আগ্নেয় শিলা। এছাড়াও ভেতরের ম্যাগমা যদি ভেতরেই জমাট বাঁধে এবং শিলায় রূপান্তরিত হয়, সেটাকে বলি আমরা আগ্নেয় শিলা। এই দুটোই আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। ক্লিয়ার? এবার প্রথমেই আমরা যেটা লিখবো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এখানে জীবাশ্ম পাওয়া যায় না। এখানে কোনো জীবাশ্ম দেখা যায় না। এটা একবার পরীক্ষায় পড়েছিল। ঠিক আছে? এবার এটা কি মুখস্থ রাখতে হবে তোমাদের? মুখস্থ রাখতে হবে না, কেন? কারণ দেখো, ম্যাগমা, ম্যাগমা মানে সমস্ত কিছুই মেল্টিং হয়ে যায়, সমস্ত কিছুই গলে যায়। তাহলে জীবাশ্ম কি করে সেখানে পাওয়া যাবে যেখানে সমস্ত কিছুই গলে যায়? জীবাশ্ম যদি থাকতো সেখানে তো সেটা গলে যেত। ক্লিয়ার? এবার তাহলে আমাদের এটা মুখস্থ করার দরকার নেই, এখানে কোনো জীবাশ্ম পাওয়া যায় না। এবার আমরা নেক্সট পয়েন্ট লিখি যে এই আগ্নেয় শিলাকে দুটো ভাগে ভাগ করা হয়। লিখি আমরা দুটো ভাগে ভাগ, এটি দুই ভাগে ভাগ হয়। প্রথমেই লিখো, একটাকে প্রথমেই লিখো ইন্ট্রুসিভ। ইন্ট্রুসিভ। একটা হলো ইন্ট্রুসিভ, আর একটা লিখে রাখো এক্সট্রুসিভ। একটা হলো ইন্ট্রুসিভ আর একটা হলো এক্সট্রুসিভ। এবার এই ইন্ট্রুসিভ কেও লিখে রাখো আরো, যে এটাকে প্লুটোনিক শিলা বলা হয়। প্লুটোনিক শিলা।
এই ইন্ট্রুসিভটিকে। এবার এক্সট্রুসিভ, এটাকে লিখে রাখো উদ্গীর্ণ শিলা বা ভলকানিক রকও বলা হয়। উদ্গীর্ণ শিলা, বা আমরা আরো একটা পয়েন্ট লিখি এখানে, ভলকানিক রক। এই দুটো ভাগে ভাগ করা হয়, একটা ইন্ট্রুসিভ আর একটা এক্সট্রুসিভ। আগ্নেয় শিলার ডিভিশন আমরা পড়ছি অলরেডি। এবার এটার ভেতরে আমরা একটু পড়াশোনা করব। আচ্ছা, এই দুটো ভাগ করা হয়। এবার খনিজের ভিত্তিতে এই দুটো ভাগে নর্মাল ভাগ করা হয় কিভাবে, অবস্থান অনুযায়ী। আমরা এখানটায় লিখে রাখতে পারি যে অবস্থান অনুযায়ী এদের দুই ভাগ। এছাড়াও এদের খনিজের অনুযায়ী, খনিজ উপাদান অনুযায়ী লিখে রাখো, খনিজ উপাদান অনুযায়ী এদের দুভাগে ভাগ করা হয় আগ্নেয় শিলাকে। ক্লিয়ার? এবার এই যে খনিজ উপাদান অনুযায়ী দুভাগে ভাগ করছি আমরা, এটা প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো, লিখো প্রথমে 1 নম্বরে লিখো আম্লিক শিলা। একটা হলো আম্লিক শিলা, আর 2 নম্বরে লিখে রাখো ক্ষারীয় শিলা। তাহলে আমরা দুটো ডিভিশন পড়লাম, একটা খনিজ ও পদার্থের অনুযায়ী আর একটা অবস্থান অনুযায়ী। ঠিক আছে? এবার এই আম্লিক শিলাটা সম্বন্ধে একটু আমরা পড়ে রাখি। সেটা লিখে রাখো, এই আম্লিক শিলা যেটা আমরা বলছি, এখানে সিলিকার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। লিখো, আম্লিক শিলায় সিলিকার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এটাই কোশ্চেনে পড়তে পারে, তাই একে আম্লিক শিলা বলা হয়। এক্সাম্পল লিখে রাখো, এর একটা এক্সাম্পল লিখে রাখো, গ্রানাইট। আম্লিক শিলার একটা উদাহরণ হলো গ্রানাইট। এছাড়া ক্ষারীয় শিলা লিখে রাখো, স্বল্প অনুপাতে সিলিকা বর্তমান। হয়েছে? এবার এটার এক্সাম্পল স্বরূপ আমরা দেখে রাখি, এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল লিখো গ্যাব্রো। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস পুরো পড়লাম যে আম্লিক শিলা কাকে বলে, আর ক্ষারীয় শিলা। যেখানে সিলিকার ঘনত্ব বেশি সেটাই আম্লিক, যেটাই কম সেটা ক্ষারীয়। গ্রানাইট আর গ্যাব্রো এদের এক্সাম্পল। এবার আমরা পড়বো ইন্ট্রুসিভ অ্যান্ড এক্সট্রুসিভ সম্বন্ধে। হেডিং করি আমরা ইন্ট্রুসিভ। আমরা হেডিং করি ইন্ট্রুসিভ বা প্লুটোনিক শিলা। এটাই আমরা লিখি। যখন লিখো, যখন গলিত ম্যাগমা, এই যে প্লুটোনিক শিলা আমরা লিখছি, এটা কি জিনিস, যখন গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের ঠিক নিচে অবস্থান করে। লিখো, ভূপৃষ্ঠের ঠিক নিচে অবস্থান করে। হয়েছে? এবং লিখো, ধীরে ধীরে
এটা খুব ইম্পর্টেন্ট, এই যে ধীরে ধীরে এই প্রসেসটা কঠিনে পরিণত হয়। বোঝা গেল? এটাকে আমরা বলি প্লুটোনিক শিরা বা ইন্ট্রুসিভ। ক্লিয়ার সবার? এটা আমরা বলি প্লুটোনিক শিলা বা ইন্ট্রুসিভ। এটা সবার জন্য মনে থাকে। মানে আমরা ভালো করে বোঝো এটা কি পড়লাম। গলিত ম্যাগমা মানে ভেতরের পার্ট। ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ঠিক নিচে অবস্থান করে ধীরে ধীরে কঠিনে পরিণত হয়, মানে আমরা যেটা পড়লাম এই যে ভিতরের পার্টটা, আমরা পড়লাম একটু আগে যে ম্যাগমা যখন জমা হয় এবং জমাট বাঁধে এবং কঠিনে পরিণত হয়ে যে শিলা পরিণত করে সেটাকেই ইন্ট্রুসিভ বলে। তাহলে এক্সট্রুসিভ কোনটা? ম্যাগমা বাইরে বেরিয়ে কঠিনে পরিণত হয়ে যে শিলা তৈরি করে তাকে এক্সট্রুসিভ বলে। আমরা এটাই লিখবো। এটার আগে এক্সাম্পল গুলো লিখে রাখি। এক্সাম্পল, এই এক্সাম্পল গুলোই বেশি ইম্পর্টেন্ট, বারবার বলছি। বাকি সব কনসেপ্ট শুধু মনে রাখো, এক্সাম্পল থেকেই কোশ্চেন আসে এখানে। লিখে রাখো এক্সাম্পল। প্লুটোনিক শিলার মধ্যে প্রথম এক্সাম্পল লিখে রাখো গ্রানাইট। লিখেছি আমরা গ্রানাইট। তারপরে লিখো গ্যাব্রো। গ্রানাইট, গ্যাব্রো। তারপরে লিখো ডয়োরাইট। হয়েছে? এবার আমরা হেডিং করি এক্সট্রুসিভ। এক্সট্রুসিভ বা উদ্গীর্ণ শিলা। হয়েছে? এটা লিখে রাখো। আচ্ছা, এখানে যদি একদম শর্ট ফর্মে লিখে রাখতে পারো এরকম লিখো, ইন্ট্রুসিভ মানে সলিডিফাই, সলিডিফাই ইনসাইড। আর এটা লিখে রাখো সলিডিফাই আউটসাইড। তাহলে পুরোটাই মনে থাকবে এটা, আর কোনো অসুবিধা নেই। সলিডিফাই আউটসাইড। এটা সম্বন্ধে লিখলে লিখো, যখন উষ্ণ গলিত ম্যাগমা, আমরা এটা একটু ভালো করে লিখে রাখি, যে যখন ভূপৃষ্ঠে অবস্থান করে, ভূপৃষ্ঠে অবস্থান করে কি বলা হচ্ছে ভালো করে বোঝো। দ্রুত কঠিনে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলি এক্সক্লুসিভ। এবার এখানের মধ্যে এই সংজ্ঞাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি ভালো করে দেখো। ঠিক নিচে অবস্থান করে এটা তো আমরা মনে থাকছি, মনে রাখবো আমরা, এটা ধীরে ধীরে কঠিনে পরিণত হয় আর এটা দ্রুত কঠিনে পরিণত হয়। এটাই হচ্ছে মেন এদের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে? যে ইন্ট্রুসিভ অনেক ধীরে ধীরে কঠিনে পরিণত হয় এবং এক্সট্রুসিভ অনেক দ্রুত কঠিনে পরিণত হয়। আমরা এক্সাম্পল লিখবো। এক্সক্লুসিভের আমরা এক্সাম্পল লিখবো। লিখো এক্সাম্পল বেসাল্ট। তারপরে লিখো বেসাল্টের পর লিখো পিউমিস। তারপরে লিখো রায়োলাইট। আর লিখো অ্যান্ডোসাইট। এগুলো হলো এর এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে আমাদের পুরো আগ্নেয় শিলা সম্বন্ধে পড়া কমপ্লিট। এবার আমরা পরেরটাই পড়বো পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। হেডিং করি সেডিমেন্টারি রক। আচ্ছা, এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন করি আমি। আমরা ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থে পড়েছি। বলো, গ্রানাইট, গ্রানাইট এটা কোন ক্রাস্টে থাকে? আর বেসাল্ট এটা কোন ক্রাস্টে থাকে? এই দুটো এখনই বলো তোমরা। গ্রানাইট কোন ক্রাস্টে থাকে আর বেসাল্ট কোন ক্রাস্টে থাকে? আমরা পড়েছি এটা। আচ্ছা, দুটো অপশন দিচ্ছি, কন্টিনেন্টাল ক্রাস্ট না ওসিয়ানিক ক্রাস্ট, কোনটা কন্টিনেন্টাল কোনটা ওসিয়ানিক?
গ্রানাইট আর বেসাল্ট। ক্লিয়ার? এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। হেডিং করি আমরা পাললিক শিলা। এটাই আমরা লিখবো পাললিক শিলা সম্বন্ধে। এটা লিখো, দীর্ঘ সময় ধরে যখন, এটা পুরো সংজ্ঞাটা লিখবো, দীর্ঘ সময় ধরে অন্যান্য শিলা, গাছপালা, প্রাণী, এগুলো লিখো ভালো করে। হয়েছে? এবং গাছপালার জীবাশ্ম, এবং জীবাশ্ম লিখো, এবং জীবাশ্ম পলি আকারে অধঃক্ষিপ্ত হয়ে শিলায় রূপান্তরিত হয়। অধঃক্ষিপ্ত, এটা বোঝাচ্ছে কি জিনিস? তখন তাকে পাললিক শিলা বলে। এবার এটা ভালো করে বোঝো যে এখানে মানে হলো, যদি মনে করো যে কোনো নদী থেকে কোনো বালি কন্টিনিউয়াস ডিপোজিট হয়ে 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 বালির ছোট ছোট টুকরো একটা শিলায় পরিণত হলো, এটাও কিন্তু পাললিক শিলা। আচ্ছা, গাছপালা মনে করো একটা বিরাট বন, সেটা কোনোভাবে আহ, ধসে গেল কোনো একটা ভূমিকম্পের জন্য বা কিছুর জন্য ধসে গেল, সেটা মাটির নিচে চাপা পড়লো, একসাথে পুরো বনের ওই ডিপোজিটটা, ওটা আস্তে 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 শিলায় রূপান্তরিত হয়। এটাও কিন্তু পাললিক শিলার উদাহরণ। এটা তিনটে ভাগে পাললিক শিলাটাকে ভাগ করা হয়, যে এটা তৈরির তিনটা প্রসেস হয়। আমরা লিখি তিনটে প্রসেস, লিখো, এটা তিনটে প্রসেসে পাললিক শিলা তৈরি হয়। সেই তিনটে প্রসেস সম্বন্ধে লিখি, লিখো থ্রি প্রসেস। প্রথম প্রসেসেই লিখো অর্গানিক প্রসেস। প্রথমেই লিখো অর্গানিক বা জৈবিক পদ্ধতিতে, অর্গানিক প্রসেস বা জৈবিক পদ্ধতিতে, অর্গানিক প্রসেস বা জৈবিক। তারপরেই লিখো মেকানিক্যাল প্রসেস। মেকানিক্যাল প্রসেস বা লিখো, এটার বাংলা লিখো যান্ত্রিক উপায়ে। আরেকটা প্রসেস লিখে রাখো, সেটা হলো কেমিক্যাল প্রসেস, কেমিক্যালি, কেমিক্যাল প্রসেস বা লিখে রাখো রাসায়নিক ভাবে। হয়েছে? এবার এগুলো কি কি, কিভাবে হয়, এটা আমরা একটু দেখে নিই। যে যান্ত্রিক উপায়ে, মানে এটা বোঝাচ্ছে যে যান্ত্রিক উপায়, প্রথমেই দেখো যান্ত্রিক বা মেকানিক্যাল, এটা মানে বোঝাচ্ছে যে কোনো শিলা থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে পদার্থের কণাগুলি এক জায়গায় সংযুক্ত হয়, এর ফলে যে শিলা তৈরি হয়। বোঝা গেল? তাহলে আমরা যদি এটা লিখতে চাই এরকম ভাবে লিখতে পারি যে শিলা থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে পদার্থের কণাগুলি এক জায়গায় সংযুক্ত হয়ে এই শিলা গঠন করে। মেকানিক্যাল মানে যান্ত্রিক, আমরা বুঝতে পেরেছি এটা। এটার উদাহরণ লিখো, মেকানিক্যাল বা যান্ত্রিক, এটার উদাহরণ স্যান্ডস্টোন আর লাইমস্টোন। এটার উদাহরণ আমরা লিখে রাখি, স্যান্ডস্টোন, আর লিখে রাখো লাইমস্টোন। এই দুটো হলো এর এক্সাম্পল। ঠিক আছে? উদাহরণস্বরূপ এটা বললাম তো স্যান্ডস্টোন, তাহলে বেলে পাথর। বেলে পাথর কিভাবে হয়? বালু কণা সঞ্চিত হয়ে তৈরি হয়, কি হয়,
স্যান্ডস্টোন বা বালু পাথর। ক্লিয়ার? এভাবে মেকানিক্যাল তৈরি হয়। এবার এরকম ভাবে রাসায়নিক ভাবে কিভাবে তৈরি হয় আমরা দেখি। কোনো প্রাকৃতিক যদি দ্রবণ থাকে সেটা অধঃক্ষিপ্ত হয়ে যে শিলা গঠন হয়। ঠিক আছে, প্রাকৃতিক দ্রবণ অধঃক্ষিপ্ত হয়ে যে শিলা তৈরি হয় তাকে রাসায়নিক ভাবে গঠিত হয় শিলা বলা হয়। এটার উদাহরণ আমরা লিখি জিপসাম আর পটাশ। রাসায়নিক ভাবের উদাহরণ আমরা লিখব জিপসাম আর পটাশ। এই এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। পটাশ। এবার অর্গানিক্যালি বা জৈবিক পদ্ধতি মানে কি? মনে করো কোনো জীবান্ত প্রাণী, ঠিক আছে, শামুক, প্রবাল, এই সমস্ত জিনিস আস্তে 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 যে শিলা তৈরি করে সেটা মনে রাখবো আমরা। এইগুলো এর উদাহরণ হলো চুনা পাথর। প্রথমেই লিখো এর উদাহরণ হলো চুনা পাথর। ক্লিয়ার? বোঝা গেছে সবার? আচ্ছা, এর উদাহরণ চকও লিখতে পারো, চক। ঠিক আছে, আচ্ছা কয়লা লিখো, কয়লা। কয়লা খুব ইম্পর্টেন্ট। কয়লা, কয়লাটা আগে। কয়লা অর্গানিক পদ্ধতিতে। কয়লা কিভাবে তৈরি হয়? পুরো বন ধসে গেল মাটির নিচে, বছরের পর কোটি কোটি বছর পর সেটা শিলায় যে পরিণত হবে সেটা অর্গানিক। অর্গানিক ভাবে সেটা অর্গানিক। আমাদের পুরো বনটা যখন ধসে শিলায় পরিণত হচ্ছে অবভিয়াস সেটা অর্গানিক। তাহলে এটাই আমাদের অর্গানিক প্রসেসে তৈরি হয় পাললিক শিলা। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস লিখি। ইম্পর্টেন্ট ফ্যাক্টস লিখো। এই পাললিক শিলা রিচ সোর্সেস অফ মিনারেলস। সবচেয়ে বেশি মিনারেলস পাওয়া যায় পাললিক শিলায়। এটা যেন মনে থাকে। আমরা লিখে রাখি রিচ সোর্সেস অফ মিনারেলস। এটা কোশ্চেনে পড়েছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে সবচেয়ে বেশি মিনারেলস কোথায় পাওয়া যায়, কোন শিলায়। এটা প্রিভিয়াস ইয়ারে পড়েছিল। আরেকটা প্রিভিয়াস ইয়ারে পড়েছিল যে জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায়। এটা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লিখে রাখো। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। ফসিলস আর ফাউন্ড বা জীবাশ্ম দেখা যায়। অন্য কোনো শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় না, একমাত্র এটাতেই দেখা যায়। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ক্লিয়ার? এবার এখান থেকে একটা আরেকটা লিখে রাখো যে তাজমহল। এটা আমার মনে পড়লো এই মাত্র, যে তাজমহল আমাদের আছে। তাজমহল, তোমরা বলো তাজমহল কোথায় অবস্থিত? ঠিক আছে, এই তাজমহল এটা কোন মানে ইয়ার তৈরি? এটা এটা পরে দেখছি আমরা। মেটামরফিক রকের তৈরি। তাজমহল হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। লিখে রাখি এটা, এখানে লিখে রাখি যে তাজমহল হলো তৈরি হচ্ছে মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এটা এখানেই লিখে রাখি, যেটা আমরা পরেরটাই পড়বো। রূপান্তরিত শিলা। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছিল। এটা PYQ। আমরা এটা বাদেও আরো মনে রাখবো যে তাজমহল শুধুমাত্র রূপান্তরিত শিলার না, রূপান্তরিত শিলার কোন শিলা দ্বারা তৈরি? লিখো মার্বেল দ্বারা তৈরি। পুরো তাজমহল মার্বেল দ্বারা তৈরি। ক্লিয়ার? এবার আমরা হেডিং করি, যেহেতু তাজমহল দেখলাম রূপান্তরিত শিলা, হেডিং করি রূপান্তরিত শিলা। আচ্ছা, আমরা হেডিং করি রূপান্তরিত শিলা। বা সেডিমেন্টারি রক, এই মেটামরফিক রক। সবাই ইংলিশ গুলো সমানভাবে নোট ডাউন করো।
এবার এটা সম্বন্ধে আমরা কিছু জিনিস জানি যে এটা কি জিনিস। রূপান্তর মানেই বুঝছি যে আমরা যে এটা কোনো একটা বিশেষ কন্ডিশনে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয়, মানে এটা বেসিক্যালি একটা রূপান্তর। মানে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কোনো একটা স্পেশাল কন্ডিশনে যদি এই রূপান্তরিত হয়ে যে শিলা পরিণত হয় সেটা মেটামরফিক রক। এটা আমরা বুঝতে পেরেছি। এবার তাহলে সেই স্পেশাল কন্ডিশনটা কি কি? যদি উচ্চ চাপ হয় বা তাপমাত্রা হয়। আমরা মনে রাখবো উচ্চ চাপ এবং তাপমাত্রায় আগ্নেয় শিলা ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা তৈরি করে তাকেই রূপান্তরিত শিলা বলে। তাহলে আমরা এটা একটু লিখি যে উচ্চ তাপ ও তাপমাত্রায়, উচ্চ চাপ ও তাপমাত্রায় আগ্নেয় শিলা ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয়, এটাই রূপান্তরিত শিলা। এটাকেই মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আগ্নেয় শিলা আর পাললিক শিলাটাই রূপান্তরিত শিলা, শুধুমাত্র কিছু স্পেশাল কন্ডিশন বা উচ্চ তাপ বা তাপমাত্রায় সেটা শুধুমাত্র চেঞ্জ হয় বা রূপান্তর হয়। ক্লিয়ার? এবার এখান থেকে যে কোশ্চেনটা পড়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো কিছু রূপান্তরিত শিলার উদাহরণ কোশ্চেন পড়ে। আমরা লিখবো এটা যে রূপান্তরিত শিলার উদাহরণ। এটা এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে এইটার থেকেই কোশ্চেন পড়ে সবচেয়ে বেশি, এই পুরো রক্স চ্যাপ্টারটা। লিখে রাখি আমরা রূপান্তরিত শিলার রূপান্তরের উদাহরণ। আমরা লিখি এটা। এবার এটা পর পর লিখে রাখি যে কোন শিলাটা কি থেকে কি রূপান্তর হয়। লিখি আমরা এটা। লিখো কয়লা। কয়লা, এই কয়লা উচ্চ তাপ ও তাপমাত্রায় এটা রূপান্তর হয়ে হীরা তৈরি করে, ডায়মন্ড, হীরা। ইম্পর্টেন্ট। তারপরে লিখি গ্রানাইট। গ্রানাইট, এটাও চেঞ্জ হয়ে, আচ্ছা তোমরা বলো গ্রানাইট কোন শিলা, সেটা চেঞ্জ হয়ে কোন শিলায় পরিণত হয়? নিস বা নিস লিখো, নিস। নিস এটা রূপান্তরিত। আচ্ছা, এগুলো হচ্ছে প্রিভিয়াস শিলা, মানে এগুলো কোনোটা হয় আগ্নেয় শিলা বা কোনোটা পাললিক শিলা। এগুলো হলো সব রূপান্তরিত শিলা। এরকম ভাবে ছকটা করি আমরা। ক্লিয়ার? এবার গ্রানাইট বলো কোন শিলা আর কয়লা বলো কোন শিলা, এই মাত্র পড়লাম আমরা। এবার লিখি আমরা চুনা পাথর। লিখে রাখো চুনা পাথর। চুনা পাথর চেঞ্জ হয়ে তৈরি হয় মার্বেল। এই মাত্র পড়লাম চুনা পাথর কোন শিলা, বলো তোমরা চুনা পাথর কোন শিলা। আচ্ছা, তারপরে লিখো কাদা থেকে তৈরি হয় স্লেট। তারপরে লিখে রাখি আমরা বালি পাথর থেকে লিখো কোয়ার্টজাইট। বালি পাথর থেকে লিখো কোয়ার্টজাইট। হয়েছে? এবার ব্যাস, কাদা পাথর লিখে রাখো এটা। হয়ে গেছে। এইগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব সেটা একমাত্র সেটা হলো যে এই যে চেঞ্জ, এইটা কিভাবে চেঞ্জ হয়, মেটামরফিক রক থেকে কিভাবে আগ্নেয় শিলা হতে পারে বা পাললিক শিলা থেকে কিভাবে আগ্নেয় হয়, এই যে সাইকেলটা, একটা শিলা থেকে তৈরি হয়ে আরেকটা শিলা, তার থেকে আরেকটা শিলা, এই সাইকেলটা আমরা এবার একটু দেখি। প্রথমেই দেখো এই যে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, প্রথমে আমরা বুঝি ভালো করে যে আগ্নেয় শিলা যে কোনো কিছু গলনের ফলে সৃষ্ট হয় আগ্নেয় শিলা। তাহলে আমাদের দেখো এটা হলো আগ্নেয় শিলা, আমরা এরকম ভাবে লিখবো আগ্নেয় শিলা।
এখানে আমি আরেকটা লিখে দিচ্ছি, তোমাদের ছক করে দিচ্ছি। আগ্নেয় শিলা। দেখো, এই আগ্নেয় শিলা, আমরা জানি যে এই আগ্নেয় শিলা তৈরি হয় কিসের থেকে? লাভা বা ম্যাগমা থেকে। জিনিসটা একই, শুধু বাইরে আর ভেতরের ব্যাপার। তাহলে আগ্নেয় শিলা তৈরি হয় পুরোটা রকদের গলনের ফলে। তাহলে এটা যে কোনো কিছু যদি গলে যায়, মেটামরফিক রক যদি মেল্টিং হয় তখন ম্যাগমা তৈরি হবে। তাহলে মেটামরফিক রক, বা লিখে রাখি আমরা, মেটামরফিক রক অর সেডিমেন্টারি রক, দুটোই যদি মেল্টিং হয় তখন কিন্তু সেটা তৈরি হবে পরে ইগনিয়াস রকে। ক্লিয়ার সবার? তাহলে আমরা এই আগ্নেয় শিলা, দেখো এখানে আমরা ভালো করে বুঝি যে ম্যাগমা, ম্যাগমা থেকে কি তৈরি হয়? ইগনিয়াস রক। এই যে ইগনিয়াস রক, ম্যাগমাটা কি হয়? কুল হয় এবং ক্রিস্টালাইজ হয় বা কঠিন হয়, তার ফলে তৈরি হয়। আচ্ছা, ইগনিয়াস রক যদি মেল্টিং হয় আবার কিন্তু ম্যাগনায় পরিণত হতে পারে। তাহলে আমরা এখানে আগ্নেয় শিলা, এখানে লিখি পাললিক শিলা, আর এখানটায় লিখি মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এটা হচ্ছে আমাদের সাইকেল, এটা আমাদের মনে রাখতে হবে সাইকেলটা। ক্লিয়ার? এই সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এই যে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা এখান থেকে সেডিমেন্টারি রক হিসাবে কিভাবে হয়? মানে দেখো, এটার ইংলিশ গুলো লিখি আগে। এটা রূপান্তরিত মানে মেটামরফিক, পাললিক শিলা মানে সেডিমেন্টারি, আগ্নেয় শিলা মানে ইগনিয়াস, তাই তো? এবার এই আগ্নেয় শিলা কিভাবে পরিণত হয়? যদি প্রথমে ভালো করে বুঝি, এই আগ্নেয় শিলা আমরা জানি যে ম্যাগমার ফলে, ম্যাগমা ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা পরিণত হয়। তাহলে এইবারে আগ্নেয় শিলা থেকে সেডিমেন্টারি রক কিভাবে হয়? লিখো, এই যে আগ্নেয় শিলা থেকে, এই যে আমরা একটা অ্যারো দিলাম, সেডিমেন্টারি রক, এটা কিভাবে হয়? দেখো এখানে লেখা আছে আগ্নেয় শিলা, এখানে সেডিমেন্টারি রক। দেখো এখানে কি লেখা আছে? ওয়েদারিং অ্যান্ড ইরোশন। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো, এটা হয় আবহাওয়ার জন্য, আবহাওয়া চেঞ্জের জন্য, ঝড় বৃষ্টিপাত এসবের জন্য, আবহাওয়া পরিবর্তন। ক্লিয়ার হয়েছে? এবার এই সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক রক বা পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা কিভাবে হয়, এটা আমরা একটু আগেই পড়লাম। আমরা পড়লাম উচ্চ তাপ, উচ্চ চাপ ও তাপমাত্রা, এই জন্য হয়। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা শুধুমাত্র পাললিক শিলার ক্ষেত্রে কিন্তু পড়িনি, আগ্নেয় শিলার ক্ষেত্রেও আমরা এটা পড়লাম, যে একটা আগ্নেয় শিলা কিভাবে রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়, সেটাও কিন্তু একই ব্যাপার, উচ্চ চাপ ও তাপমাত্রা। আচ্ছা, এবার আমরা দেখলাম এটা। তাহলে কি রূপান্তরিত শিলা বা পাললিক শিলা কখনো ইগনিয়াস রক হতে পারে? হ্যাঁ, হতে পারে। কিভাবে হতে পারে? রূপান্তরিত শিলা যদি লাভার সাথে মিশে, ভালো করে বোঝো, লাভা মানে এটা প্রথমে আগে গলবে, তাহলে কি ক্রিয়েট হবে? ম্যাগমা। প্রথমে গলে কি ক্রিয়েট হবে? ম্যাগমা। এই দুটো রকেই গলবে আগে, গলে ক্রিয়েট হবে ম্যাগমা। এই ম্যাগমা হওয়ার পর এটা তৈরি করবে আগ্নেয় শিলার। ক্লিয়ার? কিন্তু তাহলে কি রূপান্তরিত শিলা পাললিক শিলা হতে পারে? না, রূপান্তরিত শিলা পাললিক শিলা হতে পারে না। কিন্তু রূপান্তরিত শিলা কি হতে পারে? আগ্নেয় শিলা হতে পারে, আর পাললিক শিলাও আগ্নেয় শিলাতে ট্রান্সফর্ম হতে পারে। ক্লিয়ার? এটাই ছিল আমাদের পুরো রক সাইকেল। আমরা লিখে রাখি এটা, এটাই হলো আমাদের রক সাইকেল। ঠিক আছে? এটা সবাই মনে রাখবে, ভালো করে এটা বুঝবে আগে, বুঝে বুঝে মনে রাখবে এটা। আরো একবার বলে দিই, যদি কারোর অসুবিধা হলো তাহলে বলি, দেখো ভালো করে শুনে নাও। আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা তৈরি হয় কিসের ফলে? ভেতরের লাভা যেটা অলরেডি মেল্টিং মানে গলে আছে, সেটার থেকে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে শিলায় পরিণত হয়ে আগ্নেয় শিলা পরিণত হয়। এবার আগ্নেয় শিলা থেকে আমাদের পাললিক শিলা কিভাবে হয়? আবহাওয়ার পরিবর্তনের ফলে, আবহাওয়ার পরিবর্তন, সেডিমেন্টের ফলে, সেডিমেন্ট জমার ফলে এটা তৈরি হয়। এবার
পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা আমরা পড়লাম উচ্চ চাপ ও তাপমাত্রা। এটা আগ্নেয় শিলা থেকেও সেম কন্ডিশনে এটা রূপান্তরিত হয়। এবার রূপান্তরিত শিলা আর পাললিক শিলা কিভাবে আগ্নেয় শিলা হয়, সেটা হলো এই দুটো শিলা যখন গলে ম্যাগমা তৈরি হয়, সেই ম্যাগমা আবার ঠান্ডা হয়ে পুনরায় আগ্নেয় শিলায় তৈরি হয়। ক্লিয়ার? আমরা এটাই পড়বো রক সাইকেল। আজকে আমাদের পুরো এই রকের ক্লাস শেষ। আমাদের এইটুকুই রক ক্লাস, বাকি যে যে ক্লাসগুলো আস্তে আস্তে আমরা কন্টিনিউ করতে থাকবো। চলো, আজকের ক্লাস এইটুকুই। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং নোট ডাউন করো।